অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। কতবার বোঝাবো বলো পর্ব ৬। রাতের নরওয়ে, অথচ অন্ধকারের ছিটে ফোঁটাও নেই কোথাও। এ যেন আবঝা আলোয় জাদুর নগরী। সোডিয়ামের হলুদাভ কমলা রঙে সেজেছে পথ, ব্যস্ত ক্যাফেটেরিয়া, বরফে ঢাকা বাড়ির ফ্রন্ট প্লেস। কর্মমুখর মানুষগুলো উলের পোশাক জড়িয়ে ভিড় করেছে ফুটপাথের স্টলগুলোতে। হাতে গরম কফি, চোখে প্রশান্তি। গোছানো এই শহুরে জীবন থেকে বহু দূরে তখনও চলছে অন্ধকার সাম্রাজ্যের ক্রমশ বিস্তার। উত্তর নরওয়ের জনহীন নির্জন স্থানে আবারও জেগে উঠেছে ভয়ঙ্কর রক্তক্ষেকো সেই নাইট স্পট। মাফিয়া গ্যাংস্টারদের চাপা ফিসফিসানি ও কিউবান সিগারের ঘ্রাণে মুখরিত সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর। লাউঞ্জ থেকে অনবরত ভেসে আসছে হুইস্কির ঝাঁজ ও স্যাক্সোফোনের সুর। স্কাল্ড হ্যাভেনের সম্পূর্ণ বিল্ডিংটি মাটির ওপরে ৩ ও নিচে আরও ২ তলা সহ মোট ৫ তলা বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট উন্মুক্ত হলেও অন্যান্য ফ্লোরগুলো বিশেষভাবে সংরক্ষিত। অনু চুপচাপ বসে আছে। বাহিরের লোকগুলোর হাতে বন্দুক দেখেছে সে। ভিতরে ভিতরে ভয় আতঙ্ক জেকে ধরেছে। গলা শুকিয়ে কাঠ, তবু স্বাভাবিক থাকার বৃথা চেষ্টা। এলিনা হঠাৎ কি যেন মনে করে জিজ্ঞেস করল, ডক্টর ইথান তোমাকে পছন্দ করে তাই না? অনু এক প্রকার চমকে ওঠে। আজকে ইথান বাসা থেকে বের হবার সময় অনুকেও সঙ্গে নিয়েছে। এখানে এসে এলিনা নামের মেয়েটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় ইথান। তারপর এলিনাকে বলে, ওকে নিয়ে সেকেন্ড ফ্লোরে যান, আমি না আসা পর্যন্ত ওর দায়িত্ব আপনার হাতে। এলিনা বিনা বাক্যে রাজি হলেও ভ্রুজোড়া ঈষৎ গুকিয়ে আসে ওর। যে লোকটা সারা জীবন নারী জাতিকে ঘৃণা করে এসেছে, সে আকস্মিক এক মেয়ের জন্য এতটা তৎপর কেন? কি হলো? এলিনা আবারও তাড়া দেয়। অনুর ঘোর কাটে। সবকিছু স্বাভাবিক আছে এমন ভঙ্গিতে জবাব দেয়, না সেই রকম কিছু না, আসলে উনি আমার মামা হন মনে হয়। শেষ লাইনটা মিনমিনে স্বরে বলল সে। এলিনা শুনতে পায় না। খানিকক্ষণ পর ওদের সামনে খাবার পরিবেশন করা হয়। টেবিলের ওপর রাজকীয় কায়দায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবগুলো ডিশ লোভনীয়ভাবে ডেকোরেট করা। সুঘ্রাণে যেন মস্তিষ্কের প্রতিটি নিউরন অবশ হয়ে যাচ্ছে। এলিনা নিজে হাতে পরিবেশন করে। অনুর ভালো লাগে না। ভিতরে ভিতরে কুণ্ঠিত হয় মেয়েটা। শেষমেশ জড়তা ভেঙে বলে, আপনিও নিন, আমি একা একা খাবো কেন? এলিনা ওষ্ঠপ্রান্তে মনোহর এক ঝলক হাসি এনে জবাব দেয়, আমিও খাবো, কিন্তু তুমি আগে শুরু করো। ডক্টর ইথান আমাকে তোমার দায়িত্ব দিয়েছেন, মানে তুমি মোটেও সাধারণ কেউ নও, তাই তোমাকে প্রিন্সেস ট্রিট দেওয়া হবে। অনুর শরীর শিরশির করে ওঠে। আর চোখে একবার তাকায় সে। সামনের মেয়েটা খাঁটি নরওয়েজিয়ান। পরনের ড্রেস, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুতেই আজিজাত্যের উষ্ণতা রয়েছে। বিশেষ করে গোল্ডেন সিল্কের চুলগুলো নজর কাড়ে। এলিনা সর্বশেষ বড় একটা প্লেট এগিয়ে দিতেই অনু চমকে ওঠে। আখিদ্বয় মার্বেলের মতো গোল হয়ে গেছে ওর। এ কি? এটা কি? এটাকে তুমি বলতে পারো আস্ত হরিণের মাথা। ডক্টর ইথানের খুবই পছন্দের খাবার, নরম স্বরে বলল এলিনা। অনু এখনো বিস্মিত। এটাও কারো প্রিয় খাবার হতে পারে? দেখেই তো ভয় করছে। অনুকে থম মেরে বসে থাকতে দেখে এলিনা মৃদু হাসে। তুমি এখনো খাচ্ছ না কেন? এগুলো সবই খুব সুস্বাদু, খেয়ে দেখো। অনু বুকের ভিতর খচখচানি নিয়ে খাওয়া শুরু করে। এলিনা ওর সামনেই বসা। সে অনুকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যার জন্য ইথানের মতো মানুষের কাছ থেকে প্রায়োরিটি পাচ্ছে? অনু খেতে খেতে একবার খেয়াল করল, তারপর বিচলিত হয়ে জিজ্ঞেস করল, আপনি নিচ্ছেন না কেন? এলিনা নিজেও টুকটাক খাওয়া শুরু করে। কণ্ঠে নিজস্বতা বজায় রেখে বলে, ডাক্তার ইথানের আর একটা প্রিয় খাবার আছে। অনু সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করতেই এলিনা শীতল চোখে আশ্বস্ত করে, বলে, মধুতে ভিজিয়ে লবঙ্গ। এখনও মাঝে মধ্যে দেখি ল্যাবে রিসার্চ করার সময় মুখে রাখেন। অনুর লবঙ্গ পছন্দ না, বিশেষ করে ওর বিচ্ছিরি ঝাঁজ আর গন্ধ। আর এদিকে ওই বিচ্ছিরি বস্তুটা নাকি একজনের প্রিয় খাবার। ভাবতেই যেন কেমন জানি গা গুলিয়ে আসে। অনু নিজেকে সামলে নেয়। ঘাড়ের ওপর থেকে চাদরটা নামিয়ে রেখেছে সে। জ্যাকেটের চেন খোলা, উন্মুক্ত ঘন কেশ এবং মৃদু আলয় মায়াবী দেখাচ্ছে ওকে। এলিনা খেতে ব্যস্ত। সহসা অনু জিজ্ঞেস করে, আপনার কাছে ফোন আছে? নাইট স্পটের ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছে ডক্টর ইথান।
তার সামনেই একজন নরওয়েজিয়ান লোক দাঁড়ানো। লোকটার পিছনে 4 জন বডিগার্ড। গার্ডরা সবাই যে কোনো সময় আক্রমণের জন্য প্রস্তুত। লোকটা তার মাতৃভাষায় ইথানকে তিরস্কার করল। আপনি কি ভেবেছিলেন মিস্টার ইথান, আমি চুপচাপ বসে থাকব? এরিক হ্যারিসন আমার ভাইয়ের মতো ছিল, ওকে মারা উচিত হয়নি আপনার। এবার আপনাকেও মূল্য দিতে হবে ডক্টর এড্রিয়ান ইথান। লোকটার অক্ষিগলক যেন লালসার আগুনে দগ্ধ হয়ে উঠল, তবে ইথান এখনও নিশ্চুপ। তীক্ষ্ণ চোয়াল দুটো যেন আরও প্রখর হয়েছে চাপা উত্তেজনায়। লোকটা অপেক্ষা করছে জবাবের, তবে ইথান তো এভাবে জবাব দেয় না। রিক কায়নাত গার্ডদের নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, হাতে প্রজ্বলিত ব্র্যান্ডেড সিগার। ধোঁয়ার কুণ্ডলি মিলিয়ে যাচ্ছে আকাশের মায়ালোকে। আচমকা হন্তদন্ত পায়ে এগিয়ে আসে ইথান। কপালে আঘাতের চিহ্ন, পাশ দিয়ে তাজা রক্তের স্রোত নেমে গেছে। এক প্রকার বিধ্বস্ত অবস্থা ওর। এসেই গাড়ির ভিতর থেকে 1 বোতল বিয়ার বের করে একটা লম্বা চুমুক দেয়। রিক শৈলপ্রান্ত গুটিয়ে নিল। ব্যাকইয়ার্ডের দিকে একবার তাকিয়ে আবার ইথানের দিকে তাকালো। ঘটনা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয় না ওর। হাতের ইশারায় কয়েকজন গার্ড পাঠিয়ে দেয় পিছনের দিকে। ইথান শুরু থেকেই বেপরোয়া স্বভাবের, প্রচণ্ড রাগী, বদমেজাজি, বলগহীন হওয়া সত্ত্বেও ওর মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা ব্যাপক। সাধারণ মানুষের বুদ্ধাঙ্ক বা আইকিউ যেখানে 100-র মতো হয়, সেখানে ইথানের আইকিউ 215, যা তাকে আরও প্রভাবী করে তুলেছে। রিক অবশিষ্ট সিগার ফেলে দেয়। ইথানের সামনে সে কখনোই ধূমপান করে না। ইথান আরেকটা চুমুক দিতেই হাতের ঘড়িটা ভাইব্রেট হয়। ভেসে আসে আইরিনের কর্কশ রোবোটিক কণ্ঠ। ইথান, মেহরিন ফোনে আফনান নামের কারো সঙ্গে কথা বলছে। এই মুহূর্তে তার হার্টবিট বৃদ্ধি পেয়েছে অনেকটা। ইথানের নিষ্প্রভ চোখ দুটো তড়িৎ বেগে জ্বলে উঠল। রিক ধৈর্যচ্যুত হয়। কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করে, স্যার, আপনি কিন্তু রিসার্চ থেকে সরে এসেছেন। ঘুরিয়ে বলা কথাটা সেকেন্ডের ব্যবধানে ইথান ধরে ফেলে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পিছনের দিকে। রিক নজর নামিয়ে নিতেই ইথান অদ্ভুত স্বরে বলে, হাউ ডেয়ার ইউ রিক, ডোন্ট ইউ ফরগেট শি ইজ মাই লেডি, মাই ফাকিং ব্লিডিং হার্ট। এক মুহূর্ত থেমে নিরেট প্রশ্ন ছড়ে, মামা কোথায়? কোনরূপ প্রত্যুত্তরের জন্য প্রতীক্ষা করল না। দ্রুত পা ফেলে ঢুকে গেল বিশাল জাঁকজমকপূর্ণ নাইট স্পটের অভ্যন্তরে। রিক ঠাঁই দাঁড়িয়ে থাকে বাধ্যসঙ্গীর মতো। একটু পর অনুর চিৎকার ভেসে আসে। চোখ তুলে তাকাতেই দেখে ইথান ওকে টেনে টেনে নিয়ে আসছে। পিছনে ফোনে কথা বলতে বলতে আলমগীর হোসেন বেরিয়ে আসেন। ওনার চেহারায় স্পষ্ট উদ্বেগ। রিক গাড়িতে ওঠে, ইথানও গাড়িতে ওঠে। অনুকে গাড়িতে তুলে রওনা হয়। মেয়েটা শরীরের সব শক্তি দিয়ে ধস্তাধস্তি শুরু করে। অসহায় মুখে শুধু হৃদয় নিংড়ানো প্রশ্ন, আমার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? ছেড়ে দিন আমায়, কি ক্ষতি করেছি আমি আপনার? গোছানো চুল রুক্ষ, চোখ দুটো টলমল করছে। এই কয়েক দিনেই সে অস্থির হয়ে উঠেছে ইথানের এই বাধা ধরা দুনিয়ায়। ইথান বাড়ির সামনে গাড়ি থামালো। অনুকে জানি ধাক্কা দিয়েই গাড়ি থেকে বের করে দিল। মেয়েটা ব্যথা পায়। গোঙানির আওয়াজ আসে গলনালি থেকে। আহত চোখে তাকায় লোকটার দিকে, অথচ ইথান সাই শব্দে ছুটে গেল শুভ্রতার দূর দিগন্তে। আলমগীর গাড়ি থেকে নেমে এসেছিলেন। ইথানকে বলতেই পারলেন না বাংলাদেশে ওর মা আত্মহত্যা করেছে। চোখ দুটো বন্ধ করতেই আলমগীরের ভাঁজ পড়া চামড়া বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যেন জন্ম জন্মান্তরের মান অভিমান আজ শেষ হল। পর্ব 7। রাত গাঢ় হয়েছে, সময়ের হিসেব নেই। অনু এখনও ডাইনিং প্লেসে ফু পাচ্ছে। চোখ দুটো ঝাপসা, ফর্সা চেহারা টকটকে লাল। ইথান ওকে রেখে যাওয়ার পর থেকেই কান্না করেছে সে। পুরোটা সময় আলমগীর হোসেন মেয়েটার সামনেই বসেছিলেন, অথচ একটাবারের জন্য তিনি অনুকে শান্ত করার চেষ্টা করেননি। একটু পরপর তার ফোন বাজছে। রিসিভ করে শুধু বলছেন, হ্যাঁ, ঘণ্টাখানেক আগে শুনেছি, দেখি কি করা যায়। তারপর খানিকক্ষণের নীরবতা। অনুর নাক টানার আওয়াজ ভেসে বেড়ায় সম্পূর্ণ লিভিং এরিয়া পর্যন্ত। আবারও ফোনের ঘণ্টা বেজে উঠল। রিক রাতের খাবার নিয়ে আসে। আলমগীরের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ প্রশস্ত হয়। উদ্বিগ্নতা 2 গুণ 3 গুণ হারে বৃদ্ধি পায়। খাবারের প্যাকেট টেবিলের উপর রেখে এগিয়ে আসে রিক। উদ্রিক কণ্ঠে জানায়, স্যার, ইথান স্যারের খোঁজ পাইনি, ফোন এখনও বন্ধ দেখাচ্ছে। ভদ্রলোকের মুখাবয়ব ফ্যাকাশে হয়ে এলো। স্পষ্ট বিষণ্ণতা ছেয়ে গেল মানসপটে। ভাবান্তহীন স্বরে জিজ্ঞেস করে রিক, স্যার, আপনি কি ঠিক আছেন? কোনো বিষয়ে কি চিন্তিত?
আলমগীর ভালো হয়ে বসলেন। আঙুলের সাহায্যে কপাল স্লাইড করতে করতে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। রিক নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলমগীর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। তারপর চোখ তুলে একবার অনুর দিকে তাকালেন। কান্নাকাটি করে একেবারে নাজেহাল অবস্থা ওর। হাতের উল্টো পাশ দিয়ে চোখ, নাক, মুখ মুছছে সে। আলমগীর আর্দ্র গলায় ডাকলেন, অনুমা। অনু ঘাড় তোলে। আঁখি জোড়া এখনও টলমল করছে, অথচ দৃষ্টি জুড়ে জবাবহীন প্রশ্নের শৃঙ্খল। আলমগীর মাথা নাড়াতে নাড়াতে অভিজ্ঞ কণ্ঠে বললেন, ইথানের সঙ্গে তোমার সম্পর্কটা হয়তো এখনও বুঝতে পারোনি, বা ওর তোমার প্রতি এমন ব্যবহার। আতাউর হঠাৎ তোমাকে এখানেই কেন পাঠালো, এই প্রশ্নের উত্তর জানতে হলে যেতে হবে বহু বছর আগে। অনু চেহারায় প্রখরতা আসে, সাথে অবিশ্বাস্য ভঙ্গি। তবুও সে জানতে চায় সবটা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আলমগীর নিষ্পৃহ কণ্ঠে বলতে লাগলেন, চট্টগ্রাম জমিদার বাড়ির কর্তা উমাইদ খান মারা যাওয়ার পর তার সহধর্মিণী শাহিনুর খান হাল ধরেন। উমাইদ আর শাহিনুরের ছিল 3 ছেলে। বড় ছেলে রোহান খান, মেজ ছেলে রেহান খান, আর ছোট ছেলের নাম শাহবাজ খান। বড় ছেলে রোহানের একটা দত্তক কন্যা ছিল, যার নাম মাহিরা জান্নাত। আলমগীর থামলেন। অনুর সিক্ত চোখ দুটো কুঞ্চিত হয়েছে, কারণ মাহিরা জান্নাত ওর মায়ের নাম। রিক এখনও দাঁড়িয়ে আছে। আলমগীর আবারও বলতে লাগলেন, মেজ ছেলে রেহান খান একবার ব্যবসায়িক কাজে একটা পাহাড়ি এলাকায় গিয়েছিল। সেখানেই এক পাহাড়ি কন্যার সঙ্গে তার প্রণয় ঘটে। ফলাফলস্বরূপ মেয়েটা অন্তঃসত্ত্বা হয়। কয়েক মাসের মধ্যেই ঘটনা জানাজানি হলে শাহিনুর খান মেয়েটার সাথে দেখা করেন। পাহাড়ি ওই মেয়ের নাম ছিল শারমিন। শাহিনুর খান শারমিন আর রেহান ভাইয়ের বিয়ে ঠিক করেন। তবে বিধিবাম, বিয়ে হবার আগেই রেহান ভাই একটা দুর্ঘটনায় মারা যান। রেহান ভাইয়ের মৃত্যুতে শারমিন ভেঙে পড়ে। ডাক্তার জানায় এই অবস্থায় হয়তো তার পেটের সন্তানটি নষ্ট হয়ে যাবে। আল্লাহর কুদরত ছিল হয়তো। শারমিনকে জমিদার বাড়িতে আনা হয়। অতঃপর সে এক ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলের নাম রাখা হয় মাহির খান। সব কিছু ঠিকঠাক থাকলেও মাহিরের জীবন ছোটবেলা থেকেই দুর্বিষহ হয়ে ওঠে। শারমিন কেন জানি নিজের ছেলেকেই সহ্য করতে পারত না। ছোটবেলা থেকেই মাহিরকে খোটা শুনতে হতো সে অবৈধ, জারজ, বংশ পরিচয় নেই। জমিদার বাড়িতে প্রথম প্রথম শারমিনও হলো অবহেলিত। শারমিনের মনে ছেলের প্রতি বিষাক্ত মনোভাব তৈরি হয়। হয়তো ছেলেটার জন্যই তাকে এতটা অবহেলা সহ্য করতে হচ্ছে। বছরখানেক পর ব্যাপারটা শাহিনুরের নজরে আসে। তখন তিনি সিদ্ধান্ত নেন এই সমস্ত সম্পত্তি শারমিন আর মাহিরের নামে লিখে দিবেন। যেই ভাবা যেই কাজ। এরপর থেকেই শাহিনুর আর শারমিনের সম্পর্কে মাধুর্যতা বাড়ে। বৌমা আর শাশুড়ি যেন একে অপরের পরিপূরক। শাহিনুর খুশি হয়ে বিজনেস কোম্পানিও শারমিনের নামে করে দিলেন। আলমগীর হোসেন আবারও থামলেন। খুক খুক করে দুবার কাশি দিয়ে বলতে লাগলেন, রেহান ভাইয়ের একটা বন্ধু ছিল, নাম আতাউর রহমান। ছেলেটা যথেষ্ট ভালো, তবে পারিবারিক সচ্ছলতা ছিল নড়বড়ে। তাকে পরবর্তীতে মাহিরা জান্নাতের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর রোহান ভাইয়ের সঙ্গে আতাউরও ব্যবসায়িক দিকগুলো দেখা শুরু করে। এজন্যই মূলত তোমার মা আর বাবার মধ্যে বয়সের এত বিশাল পার্থক্য। শেষ কথাটা তিনি অনুর দিকে তাকিয়ে বললেন। অনু যেন স্তব্ধ হয়ে গেছে। ওর পরিবারের ইতিহাস এত লম্বা, অথচ সে এতদিন কিছুই জানত না। ওর কৌতূহল বৃদ্ধি পায়। সে ধৈর্যচ্যুত গলায় শোধায়, তারপর কি হয় আঙ্কেল? মাহির নামের ছেলেটার কি হলো? আলমগীর জোরে একটা নিঃশ্বাস নিলেন। বললেন, কেটে যায় বেশ কয়েক বছর। শাহিনুর আর শারমিনের সম্পর্ক সুমধুর হলেও মাহিরের শৈশব ততদিনে ধ্বংস হয়ে গেছে। ও সব সময় লুকিয়ে থাকত, কারো সঙ্গে খেলতো না, কথা বলতো না, এমনকি বাইরেও খুব একটা বেরোতো না। আতাউর ভাই আর মাহিরা আপার একটা মেয়ে হয়। তারপর একদিন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। অনুর ভেতরে খচখচানি শুরু হয়েছে। কোনোভাবে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী নয়তো। হাত পা কাঁপছে ওর। আলমগীর পুনরায় আরম্ভ করলেন। শাহিনুর খান মারা যান। এরপরই শারমিন নিজের আসল রূপ দেখিয়ে দেয়। সকলের সব মতামত অগ্রাহ্য করে সে আর একটা বিয়ে করে এবং নতুন স্বামীকে নিয়ে জমিদার বাড়িতেই থাকতে শুরু করে। ফলে রোহান ভাই, তার স্ত্রী, শাহবাজ ভাই সবাই শারমিনের উপর ক্রুদ্ধ হয়। তবুও কিছু করার থাকে না। শাহিনুর খানের পর এখন সেই জমিদার বাড়ির সর্বেসর্বা। এই সব কিছুর ঝাঁঝও গিয়ে মাহিরের ওপর পড়তে লাগলো। তখন ওর বয়স মনে হয় 13 বা 14 হবে। শারমিনের নতুন স্বামীর বাড়ি থেকে কিছু লোক এসেছিল। লোকগুলো বাগান ঘুরে দেখার সময় বড় শিউলি গাছের নিচে মাহিরকে বসে থাকতে দেখে। সুযোগ পেয়ে কটাক্ষ শুরু করে দেয় লোকগুলো।
মাহিরকে নাজায়েজ না বংশ পরিচয়হীন, বেজন্মা, পাপের ফসল, আরও খারাপ কিছু কথা বলে। মাহির চুপচাপ বসেই ছিল। তারপর লোকগুলোর কটাক্ষ শারমিন পর্যন্ত যেতেই মাহিরের মধ্যে বিস্ফোরণ ঘটে। পায়ের রক্ত যেন তরতর করে মাথায় ওঠে ওর। পাশ থেকে একটা শাবল তুলে ছুঁড়ে মারে কটাক্ষ তারের বুক বরাবর। তীক্ষ্ণ শাবল নরম চামড়া মাংস চিরে ঢুকে যায় বুকের ভিতরে। অনু রিক দুজনেই বাকরুদ্ধ, আখিদয়ে জলজল করছে জিজ্ঞাসু ভাব। এরপর কি হলো দুজনেই জানতে চায়। অনু মুখ ফুটে জিজ্ঞেস করল, তারপর কি হলো আঙ্কেল? ওর কণ্ঠস্বরে অধৈর্য ভাব। আলমগীর মাথা নিচু করে বাকিটা বলতে লাগলেন। ওই লোকটা গুরুতর আহত হয়। মাহিরকে ওর মা প্রচণ্ড মারধর করে এবং জমিদার বাড়ি থেকে বের করে দেয়। শারমিন সেদিন বলেছিল, আমি বেঁচে থাকতে যেন তোর মুখ না দেখি, চলে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো আসবি না। মাহিরও মুখের ওপর জবাব দেয়, তোমাকে আর কখনোই এই মুখ দেখাবো না মা, তবে তুমিও মনে মনে রেখো, সময় হলে একদিন ঠিকই এই জমিদার বাড়িতে ফিরে আসব। অধিকার আর অপমানের প্রতিশোধ সেদিন ভয়ঙ্কর হবে। তারপর সকলের ওপর অভিমান জমা ছেলেটার হাত ধরে আমিও বের হয়ে এলাম ওই বাড়ি থেকে। অনু ভ্রু গুটিয়ে নিতেই আলমগীর মৃদু হাসলেন। ওহ, বলা হয়নি, আমি শারমিনের ছোট ভাই আর মাহিরের মামা। পরের বছরই আতাউরের সাহায্যে মাহিরকে নিয়ে নরওয়ে চলে আসি। এখানে আসার পর মাহির খান ধীরে ধীরে অ্যাড্রিয়ান ইথান হয়ে উঠল। ধীরস্থির তবে খুবই ভয়ঙ্কর। ওর 16 বছর বয়সে কিন্তু একটা লোককে মেরে ফেলেছিল ও। আলমগীর কণ্ঠ শুরু হয়। অনু রিক দুজনেই আরেক দফা চমকালো। অনুর চোখ দুটো তো কপালে উঠে গেছে। আলমগীর আশ্বস্ত করার স্বরে বললেন, ওর স্কুলের স্যারকেও মেরে ফেলেছিল। আমি সব কিছু জানার পর ভয় পেয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চিন্তায় যেন মরে যাচ্ছিলাম। পরবর্তীতে লাশ খুঁজে না পাওয়ায় খুব একটা সমস্যা হয় না, কিন্তু ইথান ভদ্রলোককে কেন মেরেছে বা মারার পর লাশটার সঙ্গে কি করেছে তা আজও অজানা। কয়েক সেকেন্ড থেমে উঠতে গিয়ে আবারও বসলেন। আকস্মিক কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, তোমাকে আরেকটা কথা বলা উচিত। তোমার বাবা তোমাকে এখানে পাঠিয়েছেন কারণ তিনি ইথানের সঙ্গেই তোমার বিয়ে দিতে চান, আর ইথানও হয়তো তোমাকে অলরেডি পছন্দ করে। অনু থমকায়। ইথানের সঙ্গে বিয়ে দিতে চান মানে? এটা কি মামার বাড়ির আবদার? অনু বিস্ময় প্রকাশ করার আগেই আলমগীর উঠে দাঁড়ালেন। কোট ঠিক করতে করতে বললেন, এটা সংক্ষিপ্ত ঘটনা, আরও অনেক কিছুই বাকি আছে। তবে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা হয়তো খুব শীঘ্রই দেশে ফিরব, কারণ আজই খবর পেয়েছি ইথানের মা মানে শারমিন আপা নাকি আত্মহত্যা করেছে। অজান্তেই রিক বলে উঠল, হোয়াট দ্য হেল? আলমগীর গম্ভীর হলেন। ইথান এখনো জানে না, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। নিজের ঘরের দিকে যেতে যেতে অনুর দিকে তাকালেন একবার। নরম স্বরে বললেন, অনুমা, রাত হয়েছে, খেয়ে নিও, আমি খাবো না। ভদ্রলোক দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। রিক দাঁড়িয়ে থাকতে পারল না। সে জানে ইথান স্যার এখন কোথায় থাকতে পারে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল গন্তব্যের দিকে। পোলার নাইট শেষের দিকে, 2-1 মাসের মধ্যেই হয়তো সূর্য উঠবে। ঝিরঝিরে তুষারপাত শুরু হয়েছে। গার্ডরা নিজেদের মধ্যে ডিউটির শিডিউল চেঞ্জ করে নিল। সোডিয়ামের আলোয় যেন উদ্ভাসিত এই বরফে ঢাকা শ্বেতপুরী। তবে এত কিছুর পরেও অনুর সংশয় কাটল না। ইথান নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা লোক। প্রায় 19 বছরের একাকিত্ব, জমানো ক্ষোভ হয়তো তাকে সাইকো করে তুলেছে। কিন্তু এরপর কি হবে? অনু তো আফনানকে ভালোবাসে। বাবার সামনে কি সে আফনানের কথা বলতে পারবে? ওর বাবা কি আফনানকে মেনে নিবে? যত দ্রুত সম্ভব আফনানের সঙ্গে কথা বলতে হবে। আজ কথা বলা শুরু করার আগেই ইথান ওকে টেনে নিয়ে এসেছে। সেরকম কিছু বলার সুযোগই পায়নি সে। সংশয় যেন গাঢ় হলো। জট পাকানো প্রশ্নের জালে মেয়েটা নিজেকে আটকে ফেলল, অথচ এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন। পর্ব 8। সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গমাইলের বাংলাদেশ। প্রকৃতি জুড়ে ষড়ঋতুর সাজ। তারকা খচ্চিত গগলে সাজে রাতের শোভা। মনোরম মনোহর সেই রূপ। চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ এবং সম্ভ্রান্ত এই জমিদার বাড়ির সর্বেসর্বা শারমিন খান আত্মহত্যা করেছেন 2 দিন হল। তবে কোথাও শোকের লেশ মাত্র নেই। এ যেন আপদ বিদায়ের মতোই পরিস্থিতি। উঁচু গ্রে হোয়াইট রঙের প্রাচীরে ঘেরা বিস্তীর্ণ এলাকার মাঝখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে রাজকীয় সেই ভবন। ব্ল্যাক মেটালের মেন গেট, গেটের 2 পাশে সিংহের মূর্তি দুটো চকচক করছে। প্রাচীরের ভিতরে একপাশে দেশি বিদেশি বিভিন্ন ফুলের বাগান, দৃষ্টিনন্দন কারুকার্য করা একটি দোলনা, সারি সারি কয়েকটি ব্র্যান্ডেড গাড়ি দাঁড় করানো। ফাঁকা একটি স্থানে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিল সেট করা। তার উপরে ছাদ।
জমিদার বাড়ির ভিতরে সুবিশাল বৈঠকখানা, লম্বা ডাইনিং টেবিল, উপরে মডার্ন পেন্ডেন্ট লাইট, একপাশে ডার্ক চরকোল রঙের লেদারের সোফা, তার সামনেই বিশাল এলইডি মনিটর। সোফায় গা এলিয়ে বসে আছেন রোহান খান। সামনের টেবিলের ওপর চায়ের কাপ, উষ্ণ ধোঁয়া উড়ে যাচ্ছে কুণ্ডলি পাকিয়ে। তার পাশেই ছোট ভাই শাহবাজ খান, ললাটে কয়েক গোছা চিন্তার ভাঁজ। বড় ভাইয়ের থেকে প্রায় ২০ বছরের ছোট সে। দীর্ঘ নীরবতা ভেঙে রোহান খান বললেন, এরপর কি করবি, কিছু কি ভেবেছিস? ছোট ভাইয়ের ধ্যান ভঙ্গ হয়, কণ্ঠে গাম্ভীর্যতা এনে জবাব দেন, সেটাই চিন্তা করছি। কয়েক সেকেন্ড থেমে আবারও বলেন, তাছাড়া জাভেদ ভাই মনে হয় না আমাদের সঙ্গ দিবেন, সবটা তো সেই করেছে। রোহান বেশ আয়েশ করে কালো রং করা দাড়িগুলোতে হাত বোলালেন, তারপর অদ্ভুত গলায় বললেন, চুপচাপ বসে থাকাটা ভুল হয়ে গেছে, এবার আর বসে থাকলে চলবে না। পুরোটা জীবন চলে গেল আরেকজনের গোলামি করতে করতে, এবার অধিকার আদায়ের জন্য রক্তারক্তি করতে হলেও পিছুহা হব না। শাহবাজ সবসময়ই বড় ভাইয়ের সঙ্গ দেন, এবারেও দ্বিমত পোষণ করলেন না। সত্যিই তো পুরোটা জীবন গোলামি করতে করতে চলে গেল, এবার যদি অধিকার আদায় করতে না পারেন তাহলে তাদের ছেলেমেয়ের জীবনও অন্যের পা চাটতে চাটতেই চলে যাবে। রোহান খানের স্ত্রী স্নেহা খান, নামে স্নেহা হলেও জাতে বজ্জাত তিনি। রোহান ও স্নেহার পালিত কন্যা ছিলেন মাহিরা জান্নাত। সে ছাড়াও তাদের আরও ৩ জন ছেলেমেয়ে আছে। বড় ছেলে তানভীর এবার রাজনীতিতে ঢোকার চেষ্টায় আছে। মেজ ছেলে তাকবীর, সে একজন কলেজের লেকচারার। ছোট মেয়ের নাম তোহা, সে এবার এসএসসি পরীক্ষা দিবে। শাহবাজ খানের স্ত্রী মরিয়ন খান, তিনি একটু নরম স্বভাবের। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ের নাম নৌরিন জাহান, সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ছেলের নাম নরশের আরিয়া খান, সে ক্লাস 8-এ পড়ে। নরশের বয়সের তুলনায় অনেকটাই চতুর। এছাড়া বর্তমানে এই জমিদার বাড়ির কর্তা জাভেদ আনসারি রয়েছেন। এই জাভেদ আনসারি শারমিন খানের স্বামী। শারমিন ও জাভেদের 2 মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম মায়া, মায়া নৌরিনের 1 বছরের জুনিয়র। ছোট মেয়ে মাইশা, সে ক্লাস 9-এ পড়ে। শারমিনের মৃত্যুর পর এখন এই বিশাল সম্পত্তি একা ভোগের নিয়ত ছিল জাভেদ আনসারির। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আকস্মিক ঝড়ের মতো নতুন একটি সমস্যার উদয় হয়। শাহিনুর খানের উইল অনুযায়ী শারমিনের মৃত্যুর পর এই পুরো সম্পত্তিটা পাবে তার ছেলে মাহির খান। বিজনেসগুলো ছাড়া এই সব কিছুর মালিক এখন মাহির খান। 19 বছর ধরে যার কোনো খোঁজ খবর নেই। এই সুযোগে নকল কাগজপত্র দিয়ে পগার পার হবার ধান্দা করেছেন জাভেদ আনসারি, কিন্তু সেখানেও পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেগুলো নিয়েই সকাল থেকে ব্যস্ত সে। জমিদার বাড়িতে কাজের লোক আছে 2 জন, একজন পুরুষ ও একজন মহিলা। দিনের ক্লান্তি শেষে সবেমাত্র জাভেদ আনসারি জমিদার বাড়িতে পা রাখলেন। সকাল থেকে উকিলের সঙ্গে দৌড়ঝাঁপ করতে করতে অবস্থা কাহিল। এসি গাড়িতেও যেন ঘাম থামে না। মেইন গেট আলোয় ঝলমল করছে, আকাশে কয়েক ফালি মেঘের আনাগোনা, হয়তো ঝড় হবে। রোহান আর শাহবাজ সন্ধ্যার দিকে বেরিয়ে হয়েছেন, এখনও ফেরেননি। গা এলিয়ে বসতেই একরাশ ক্লান্তি জেকে ধরে তাকে। দোতলা থেকে জোর স্বরে পড়াশোনার আওয়াজ ভেসে আসছে। তাকবীর প্রতিদিন সন্ধ্যায় সবাইকে মেরে ধরে পড়তে বসায়। সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত টানা পড়াশোনা চালে। এই সময় ওদের কেউ ডিস্টার্ব করে না। জাভেদ বিলকিস বেগমকে ডাক দিলেন। টেনে টেনে 2বার কেশে বললেন, খালা, 1 গ্লাস ঠান্ডা শরবত খাওয়ান তো, গরমের ঠেলায় কাঁসা খুলে যাচ্ছে। বিলকিস এই বাড়ির কাজের লোক, মাঝবয়সী ভদ্রমহিলা সে, তবে তার মুখের ভাষা সুবিধার নয়। নিজেকে সংবরণ করে চললেও যখন তখন উল্টোপাল্টা বাক্য প্রয়োগ করে ফেলে সে। জি আনতাছি বলে জাভেদ আনসারির জন্য শরবত আনতে গেল। স্নেহা আর মরিয়ম অন্য একটা ঘরে সিরিয়াল দেখায় ব্যস্ত। তারা দুজনেই ইন্ডিয়ান সিরিয়ালের পাগলা ভক্ত। বিলকিস শরবতের গ্লাস এগিয়ে দিতেই আতাউর দরজার কাছে এসে দাঁড়ায়। মাথায় কাঁচা পাকা চুল, চোখে মুখে অদ্ভুত আতঙ্ক। নরম স্বরে ডাক দেন, জাভেদ ভাই। জাভেদ থামকায়, চোখ তুলে তাকাতেই দেখে আতাউর দাঁড়িয়ে। তার পিছনেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনু। জাভেদ বিস্মিত হলেন, যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো কিছু ঘটেছে। শরবতের গ্লাসটা টেবিলের ওপর রেখে বিনীত সুরে ডাকলেন, আরে আতাউর ভাই যে, ভিতরে আসুন। আতাউরের পিছনে পিছনে অনুও ভিতরে ঢুকল। এই বাড়িতে ওর অনেক স্মৃতি রয়েছে। ওর ছোটবেলা পুরোটাই এই বাড়িতে কেটেছে। তবুও এবার ভিতরে ঢুকতে কেমন জানি লাগলো মেয়েটার। জাভেদ কিছু বলতে যাবে এমন সময় তানভীরের রুক্ষ কণ্ঠ ভেসে ওঠে, মেহু। অনু চমকে ওঠে। তাৎক্ষণিক সিঁড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে সবাই। তানভীর আগুন চোখে তাকিয়ে আছে অনুর দিকে। আতাউর বোঝাতে যাবে তার আগেই তানভীর চেঁচিয়ে ওঠে, মা কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, মেহু ফিরে এসেছে। আতাউর তবু একবার বলেন, বাবা তানভীর, আমরা বসে কথা বলি।
তানভীর গায়ে মাখে না, গায়ে মাখার মতো ছেলে নয় সে। এক সুরে মাকে ডাকতে লাগল। 2 মিনিটের মধ্যে স্নেহা আর মরিয়ম দুজনেই উপস্থিত হলেন। অনুকে দেখেই স্নেহার মেজাজ তিরিক্ষি হয়। ইচ্ছে করল ঠাটিয়ে দুটো চর বসিয়ে দিবেন। অনেক কষ্টে নিজেকে সংবরণ করলেন তিনি। তারপর বললেন, হ্যাঁ রে মেহু, এত বছর ধরে আমাদের কাছে বড় হয়ে একটা বারও আমাদের মান সম্মানের কথা ভাবলি না? কিভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারলি তুই? জানিস কত অপমান হয়েছে আমাদের? অনু ভয় পায়, চোখ দুটো মেঝেতে নিবদ্ধ, নীরবে কথাগুলো হজম করতে লাগল। আতাউর মেয়েকে আড়াল করে বললেন, না মানে আমরা বসে কথা বলি, অনু এতদিন আমার এক বন্ধুর বাসায় ছিল। তানভীর উচ্চস্বরে খেকে ওঠে, আপনি কিছু বলবেন না প্লিজ, আপনার বন্ধুর বাড়িতে ছিল সেটা এতদিন কেন বলেননি? ওর কণ্ঠে ঈষৎ ভর্ৎসনা। নিচে চিৎকার চেঁচামেচি শুনে তাকবীরও সিঁড়ির ওপর এসে দাঁড়িয়েছে। অনুকে দেখেই বিড়বিড় করে আওড়ায়, মেহু খিরে এসেছে? ওর কপালের ভাঁজ গাঢ় হয়, চোখে জিজ্ঞাসু ভাব। জাভেদ এখানে নতুন করে কিছু বলতে চান না। শারমিনের মৃত্যুর পর থেকে সবাই তাকে সরু চোখে দেখা শুরু করেছে। হয়তো ভিতরে ভিতরে তার বিরুদ্ধে পুরো দমে ষড়যন্ত্র চলছে। আতাউর তবুও একবার ক্ষীণ স্বরে বলেন, সবাই আসুক, তারপর আমরা বসে কথা বলি। কিন্তু কেউই তা গ্রাহ্য করল না। স্নেহা অনুকে ইচ্ছে মতো কথা শোনাতে লাগলেন। তানভীর ফোন বের করে রোহান আর শাহবাজকে তাড়াতাড়ি ফিরতে বলল। 2 ভাই কাছেই ছিলেন। 5 মিনিটের ব্যবধানেই উপস্থিত হলেন। এই সুযোগে জাভেদ আনসারি সরে পড়লেন, কারণ তিনি আতাউরকে উস্কে দিয়েছিলেন, যার কারণে আতাউর মেয়েকে সরিয়েছে। রোহান আর শাহবাজ খানের উপস্থিতিতে পরিবেশ আরও গরম হয়ে উঠল। রোহান খানের শুরু থেকেই ইচ্ছে ছিল যে তার বড় ছেলে রাজনীতিতে নামবে। অনেক কাঠখড় পোড়ানোর পর সেই সুযোগ আসে, অথচ এই মেয়েটার জন্য সব পরিকল্পনা ভণ্ড ভণ্ড হয়ে গেল। তিনি এটা কিছুতেই মানবেন না। আতাউর আবারও অনুনয় করেন, দেখুন আপনারা সবাই বড়, ঠান্ডা মাথায় কথা বলি আমরা, সব কিছু ঠিক হয়ে যাবে। রোহান পাল্টা যুক্তি দেন, কিচ্ছু ঠিক হবে না আতাউর, তুমি তো ভালো করেই মিনিস্টার রৌফ মির্জাকে চেনো। আতাউরের মুখটা শুকিয়ে গেছে, অসহায়ত্ব স্পষ্ট। এই জমিদার বাড়ির কাছে সে চূড়ান্ত ঋণু বলেই হয়তো মুখ বুজে এত কিছু সহ্য করতে হয় তাকে। তবুও বললেন, আমি সব কিছু ঠিক করে দেব, অলরেডি আমি রৌফ মির্জার সঙ্গে কথা বলেছি, উনি ভেবে দেখবেন বলেছেন। রোহান বুঝতে চাইলেন না। শাহবাজও ভাইয়ের পক্ষ নিলেন। ততক্ষণে তাকবীরের পিছনে নৌরিন, মায়া, মাইশা, তোহা সবাই উপস্থিত হয়েছে। একজনের ঘাড়ের উপর আরেকজন চড়ে ঘটনা আন্দাজ করার চেষ্টা করছে। নিচে সবাই মিলে যেন অনু আর আতাউরকে বিষাক্ত সাপের মতো পেঁচিয়ে ধরেছে। একটুও নড়ার সুযোগ নেই। বিষাক্ত সাপের কামড়ের চেয়েও বিষ যে বেশি যন্ত্রণা দেয়। এজন্যই তো আতাউর তার স্ত্রীকে এই বাড়িতে আসতে দেন না, কিন্তু কাজের জন্য তাকে আসতেই হয়। অনুর ক্ষেত্রে শুরু থেকেই সকলের আলগা পীড়িত ছিল। আতাউর হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারবেন না, কথার খোঁচা সহ্য হচ্ছে না। অনুর চোখ উপচে পড়েছে অশ্রুতে, তবেও মাথা নিচু করে মেয়েটা সহ্য করছে। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে, কিন্তু আর কতক্ষণ? আপন মানুষগুলোই যদি এভাবে খোঁটা দেয়, তাহলে কার কাছে যাবে সে? স্নেহা অনুর কাছ থেকে জবাব চান। কেন গেছে? এতদিন কোথায় ছিল? আবার ফিরে এসেছে কেন? এই সব প্রশ্নের জবাব চান স্নেহা। কিন্তু মেয়েটা নিশ্চুপ। স্নেহার ধৈর্যচ্যুতি হতেই তেড়ে এলেন অনুর দিকে। সিঁড়ির ওপর তাকবীর দাঁড়িয়ে, তার পিছনে বাকিরা, কিন্তু কেউই কিছু বলল না। স্নেহা অনুর চুল চেপে ধরতেই মেয়েটা আর্তনাদ করে, আহ, ব্যথা পাচ্ছি নানি। স্নেহা দাঁত মুখ খিচে কটমট করে, বল কোথায় ছিলি? নাগরের সঙ্গে গেছিলি তাই না? রূপের তেজ মিটিয়ে এসেছিস? উত্তর দে নেমকো হারাম। অনুর চোখ ফেটে অশ্রু গড়ায়। ফর্সা চেহারা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে, কণ্ঠনালী কাঁপছে ওর। তবুও অসহায় স্বরের আর্জি, ছেড়ে দিন, আমি কোনো খারাপ কাজ করিনি। স্নেহা মেয়েটাকে চড় মারার উদ্যত হতেই বাইরে থেকে আসা বিকট শব্দে গম গম করে ওঠে সম্পূর্ণ জমিদার বাড়ি। যেন বড় বড় অনেকগুলো গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেছে। বাড়ির ভিতরে সবাই তব্দ খেয়ে যায়। কি হলো ঠাহর করতে পারে না কেউই। রোহান ভ্রু গুটিয়ে তানভীরকে বলেন, কি হয়েছে দেখো তো। তানভীর কয়েক ধাপ এগোতেই থমকায়, বিস্ফোরিত নয়নে তাকায় সামনের দিকে। বেশ কয়েকটা দামি গাড়ি ওদের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিয়েছে। সেই দামি গাড়ি থেকে নেমে আসে একই রকম পোশাক পরা বেশ কয়েকজন লোক। সবাই কালো শার্ট, প্যান্ট, টাই, কোট পরা, চোখে সানগ্লাস। সবার শেষে একজন লম্বা ফর্সা সুদর্শন লোক বেরিয়ে আসে সামনের গাড়ি থেকে। পরনে ব্ল্যাক লং কোট, তীক্ষ্ণ চোয়াল, ব্ল্যাক সানগ্লাসে আচ্ছাদিত নয়ন। লোকটা শোল্ডার মুভ করে আলফা ম্যানের মতো এগিয়ে আসে সামনের দিকে। পিছনে বাকিরা তাকে অনুসরণ করে। লোকটার জুতো থেকে মাথার চুল পর্যন্ত যেন আভিজাত্যের প্রতীক, প্রতিটি ধাপে উষ্ণতা। তানভীর থম মেরে দাঁড়িয়ে থাকে। শাহবাজ তেরছা নজরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বাইরে কে?
তানভীর বাকরুদ্ধ হয়ে যায়। জবাব দেবার আগেই ইথানের প্রবেশ ঘটে বৈঠকখানায়। গার্ডরা অবস্থান নেয়। উপস্থিত সকলেই যেন বিমূঢ় হাঁ করে তাকিয়ে আছে ইথানের দিকে। চোখে প্রশ্ন, কে এই লোক, কি চায়, আর কেন এসেছে? আতাউর যেন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবে অনুর চোখে আতঙ্ক ফুটে উঠল। সিঁড়ির ওপর দাঁড়ানো নওরিন তো মুখ ফসকে বলেই ফেলল, কি হট মাইরি। তাৎক্ষণিক তাকবীর চোখ মুখ কুচকে নওরিনের দিকে তাকায়। নওরিন খেয়াল করে, কিন্তু গায়ে মাখে না। নৌশের আওড়ায়, ডাল মে কুচ কালা হ্যায়। বৈঠকখানায় উপস্থিত কেউ কিছু বলার আগেই ইথানের অগ্নিদৃষ্টি স্নেহার উপর নিক্ষিপ্ত হয়। তিনি এখনও অনুর লম্বা চুলগুলো এক হাতে ধরে রেখেছেন। ইথান সানগ্লাস খুলে হাতে নেয়। স্নেহার দিকে তাকিয়ে তীব্র ঘৃণা চোখে চিবিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ ফাকিং বেচ। জমিদার বাড়ির সম্পূর্ণ বৈঠকখানায় থমথমে পরিবেশ। কারও মুখে রা নেই। হতভম্ব আঁখি জোড়া সামনে দাঁড়ানো অগ্নিমূর্তির লোকটার উপর স্থির। হঠাৎ একটা শীতল হাওয়ায় সকলেই যেন অবশ হয়ে গেছে। স্নেহা খান শিক্ষিত মেয়ে, সুতরাং ইথানের প্রয়োগকৃত অশালীন বাক্যটার অর্থ বুঝতে অসুবিধা হয়নি তার। বয়সের কাঁটা 50 পার, অথচ এখনও টানটান চামড়ায় যেন আলোক রশ্মি প্রতিফলিত হয়। অপমানের প্রতিশোধ নিতে নীরবতা ভেঙে ঝাঁঝ গলায় চেঁচিয়ে উঠলেন তিনি, এই, কে আপনি? আমাকে এভাবে বলার সাহস কে দিয়েছে? এক্ষুনি থানায় কল করলে পুলিশ জেলে ঢুকিয়ে দিবে। সিঁড়ির ওপর দাঁড়ানো তাকবীরের অলিক রেখা প্রশস্ত হয়েছে। আগন্তুক এই লোকটাকে হয়তো সে আগেও দেখেছে, তবে কোথায় দেখেছে মনে করতে পারছে না। অনুর চুলের মুঠি এখনও স্নেহার হাতে মুষ্টিবদ্ধ। মেয়েটা পিছনের দিকে ঘাড় বেঁকে অসহায় চোখে তাকিয়ে আছে ইথানের দিকে। অদ্ভুত বিস্ময়ে সেও বাকরুদ্ধ। ইথানের রুদ্র দৃষ্টি যেন স্নেহাকে ভস্ম করে দিবে। আঁখিদয় বন্ধ করে নেয় সে। ক্রোধ নিবারণের অকৃত্রিম প্রচেষ্টা। কয়েক সেকেন্ড পর চোখ দুটো খুলে গেল। ভেসে এলো হিম শীতল একটি স্বর, দ্বিতীয়বার বলবো না, ওকে ছেড়ে দিন। ইথান অপলক তাকিয়ে আছে স্নেহার হাতের দিকে। ধমনীর প্রাচীরে যেন রক্তের ধাক্কায় তীর করে কাঁপছে শরীর। ভদ্রমহিলা কি ভয় পেলেন? হয়তো পেয়েছেন। অবিলম্বে অনুর চুল ছেড়ে দিয়ে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। দাম্ভিক অভিব্যক্তি নিয়ে রোহান খান জিজ্ঞেস করলেন, কে আপনি, আর কি চাই এখানে? ইথান জবাব দেবার প্রয়োজন মনে করল না। অদ্ভুত বিভোর নয়নে অনুকে পর্যবেক্ষণ করতে লাগল সে। মেয়েটার ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। এলোমেলো চুল যেন অন্যরকম সৌন্দর্যের বিচরণ ক্ষেত্র। ইথানের দৃষ্টি বিষামাল হয়। অনুর হরিণী আঁখি, রাঙা গাল, লাল টকটকে অধরে এসে থামে সেই দৃষ্টি। ঈষৎ কম্পিত ওষ্ঠধর আকস্মিক ও হৃৎস্পন্দন বৃদ্ধি করে। ইথান নীরবেই ঢোক গিলল। টেনে হিচড়ে ঘুরিয়ে নিল নজর। কিছুক্ষণ পর আলমগীর ও রিক কায়নাত উপস্থিত হলেন। রোহান দ্বিধান্বিত আর চোখে আলমগীরকে দেখলেন। দীর্ঘদিনের পরিচিতি না থাকলেও মাঝে বেশ কয়েকবার তিনি আলমগীরের সঙ্গে কথা বলেছেন, তাই বিস্ময় কাটিয়ে অস্ফুট উচ্চারণ করলেন, আলমগীর। আলমগীর হোসেন স্বাভাবিক গলায় জবাব দিলেন, জি ভাই। তারপর সকলের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছেন? কেউ জবাব দিল না। শাহবাজ, তানভীর, স্নেহা সবাই রোহান খানের দিকে তাকিয়ে আছে। রোহান ইথানকে দেখিয়ে ইশারা করল, এ কে? আলমগীর ইথানের পিছনে এসে দাঁড়ালেন। পরিচয় করিয়ে দেওয়ার নিজস্ব ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হল ডক্টর অ্যাড্রিয়ান ইথান, তবে আপনারা ওকে MK ওরফে মাহির ছান নামেই চিনবেন হয়তো। আলমগীরের ভ্রু জোড়া সংকীর্ণ হল, যেন অশনি সতর্কবার্তা দিলেন তিনি। ওপরে দাঁড়ানো তাকবীরের মুখ হাঁ হয়ে যায়, যেন অষ্টম আশ্চর্যের সন্ধান পেয়েছে সে। হতভম্ব গলায় বিড়বিড় করে, ওরে শালা, উনি তো বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যাড্রিয়ান ইথান। গতকাল রাতের নিউজে সে শুনেছিল, সেখানে হেডলাইন হচ্ছে, নরওয়ে প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যাড্রিয়ান ইথান এবার বাংলাদেশে। জন্মসূত্রে তিনি বাংলাদেশি হলেও দীর্ঘ 19 বছর ছিলেন জন্মভূমি থেকে দূরে। এবার কি তবে জন্মভূমির টানেই ঘরে ফিরছেন? নিচে সকলের ঘোর ভাঙার আগেই জাভেদ আনসারি উপস্থিত হলেন। তিনি আলমগীরের কথাগুলো শুনতে পেয়েছেন। ইথানের দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে বললেন, এই ছেলে, তুমি কেন ফিরেছ? তোমাকে না শারমিন ফিরে আসতে নিষেধ করেছিল? ইথান এবারেও জবাব তো দিলই না, বরং জাভেদ আনসারির দিকে তাকানোর প্রয়োজনটুকুও বোধ করল না। রিকের দিকে তাকিয়ে অর্ডারের সুরে বলল, রিক, 2nd ফ্লোরের 3rd রুমটা আমার, ওটাকে আমার বসবাসের জন্য উপযোগী করতে হবে। আর তার পাশের রুমটাও ফাঁকা করে ফেলো। সেই রুমে চাই আমার সবগুলো স্টাডি বুক, একটা রাউন্ড টেবিল উইথ অল ফিচার্স, আর অবশ্যই পুল টেবিল। গার্ডদের নিয়ে সব ব্যবস্থা করে ফেলো। বলতে বলতে ইথান বাইরের দিকে হাঁটা ধরে। কয়েক ধাপ এগিয়ে পিছু ফিরে ডাকে, মামা, কাম উইথ মি।
আলমগীর ইথানের সঙ্গে গেলেন। রিক সব ব্যবস্থা করতে লাগল। কেউ কিছুই বলতে পারল না। জমিদার বাড়িতে সাধারণত রাত 10টার মধ্যে সবাই ডিনার সেরে ফেলে, কিন্তু আজ ব্যতিক্রম ঘটেছে। ডাইনিং টেবিলে বড়রা সবাই গভীর আলোচনায় মগ্ন। এমনকি জাবেদ আনসারিও সকলের সঙ্গে যোগ দিয়েছেন আজ। আতাউর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। আতাউর রহমান মোটামুটি কিছুটা দূরে আলাদা বাসা ভাড়া নিয়েছেন। বিয়ের পর কয়েক বছর জমিদার বাড়িতেই ছিল, কিন্তু সম্পর্ক ক্রমশ বিষাইতে ওঠায় আলাদা বাসা নিয়েছেন। ছাদের উপরও চলছে তাকবীর ও ওর দলবলের সলা পরামর্শ। তাকবীর সবাইকে গোল করে বসিয়ে এতক্ষণ ডক্টর ইথানের গুণগান করছিল, কিন্তু নৌরিনের একটা কথা শুনে থমকে যায় সে। নৌরিনের মতে ওনার মতো হ্যান্ডসাম লোক প্রতিটি মেয়ের ড্রিম পার্টনার। তাকবীরের জলজলে চোখ ফুস করে নিভে যায়। হিংসায় জ্বলে ওঠা গ্রামীণ মহিলাদের মতো নাক মুখ বেঁকিয়ে ঘুরে দাঁড়ায় সে। নৌশের ফিচেল গলায় বলে, তাকবীর ভাই কি জেলাস হলেন নাকি? তোহা সাই দেয়। আমারও মনে হলো। দুজনেই ফিক করে হাসে। তাকবীর তাকায় ওদের দিকে, কঠিন গলায় ধমকে ওঠে, এক চর বসিয়ে দিব, আজকে কিন্তু কেউই পড়া পারিসনি। উপস্থিত সবার চোয়াল ঝুলে গেল। তাকবীর ভাই সবসময় এই একটা জায়গাতেই সবাইকে চেপে ধরে। মায়া হালকা কেশে বলে, আমার পড়া কিন্তু হয়েছে, চাইলে ধরতে পারেন। তাকবীর আবারও ঘুরে দাঁড়ায়, গা ছাড়া ভাব নিয়ে বলে, হয়েছে হয়েছে, পড়া ধরলেই তো মা গো বাবা গো সব একসঙ্গে বেরিয়ে আসে। শেষ কয়েকগুচ্ছ শব্দ ভেঞ্চি কেটে উচ্চারণ করল সে। মায়ার টসটসে গাল দুটো চুপসে যায় মুহূর্তে। সবাই ক্লাসে পড়া দিতে পারলেও কেন জানি বাড়িতে তাকবীর ভাইয়ের সামনে পড়া দিতে পারে না। ফলাফল দুবেলা মুখ ঝামটা শুনতে হয়। তবে ইদানিং সবাই একটা জিনিস খেয়াল করেছে, তাকবীর ভাই হয়তো নৌরিন আপুকে মনে মনে লাইক করা শুরু করেছে। ডাইনিং টেবিলে এখনও আলোচনা চলমান। তানভীরের এক কথা, সে যে করেই হোক রাউফ মির্জার ছেলের সঙ্গে অনুর বিয়ে দেবে, তাতে অনুর মত থাকুক বা না থাকুক। রোহান খানের মতে এই সব কিছুর পিছনে হয়তো আতাউরের হাত আছে। সেই মাহির ওরফে ইথানের সাথে মিলে একটা ষড়যন্ত্র শুরু করেছে। স্নেহা খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইথান এই বাড়িতে থাকলে সে থাকবে না। জাবেদ আনসারি অবশ্য অন্য বিষয়ে চিন্তিত। এতগুলো বছর পর ফিরে এসেছে সে, নিশ্চিত ওর কোনো বিশেষ উদ্দেশ্য আছে। ভিন্নজনের ভিন্ন মতামতে যখন ডাইনিং এরিয়া গমগম করছে, ঠিক সেই সময় ইথানের প্রবেশ ঘটে বৈঠকখানায়। পরনে স্লিম ফিট সাদা শার্ট, ওপরের দুটো বোতাম খোলা, বাহুতে স্লিভ গাটার, শার্টের ওপর ভেস্টকোট, অ্যাডজাস্টেবল বেল্টটা টান টান করে বাঁধা, যার কারণে কোমর সরু দেখাচ্ছে, উচ্চতাও যেন কয়েকগুণ বেড়েছে। ওর পিছনে আলমগীর, আতাউর, মাহিরা ও অনু। লোকটা কারো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলল, মামা, ওনাদের যেন এখানে কোনো সমস্যা না হয়। আলমগীর হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ডাইনিং টেবিল থেকে উঠে আসে সবাই। এবার জাবেদ আনসারি সবার আগে প্রশ্ন করলেন, এই ছেলে, ওদের এখানে নিয়ে এসেছো কেন, আর কি চাও তুমি? ইথান জবাব দিতে চাইল না। গতকাল থেকে খুব চাপ গেছে ওর ওপর দিয়ে, রাতে ঘুমও হয়নি, মাথার ভিতরে সব কিছু ঝনঝন করছে। নিশ্চুপ দোতলার দিকে পা বাড়ায় ইথান। সহসা জাবেদ বলে, আচ্ছা বেয়াদব তো, বড়দের সম্মান করতে জানে না। শারমিন বাড়ি ছাড়া করে ঠিকই করেছিল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। জাবেদ খেয়াল করেনি সিঁড়ির মাঝখানেই ইথানের চলন্ত পা দুটো থেমে গেছে। ওর সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গ ছুটে যায়। কিন্তু এবার রাগ নিয়ন্ত্রণ করল ইথান। তাচ্ছিল্যের চূড়ান্ত সুর মিশিয়ে প্রশ্ন করল, তুই কে? জাবেদ যেন এর জন্য প্রস্তুত ছিলেন না, অপ্রতিভ হয়ে পড়লেন খানিকটা। ইথান 2 ধাপ নিচে নামে, ভ্রু নাচিয়ে আবারও জিজ্ঞেস করে, হ্যাঁ তোকেই বলছি, তুই কে রে? আমার মতো রাজবংশী বাইরে ছিল বলেই তোর মতো ভিখারির বাচ্চা রাজবাড়ির গদি চোখে দেখেছে। এক মুহূর্ত থেমে আরেক দফা তিরস্কার করল, শোন, আমার সঙ্গে কোনো শত্রুতা নেই। বিষয়ের বাড়ি, তাই কাজের লোকের প্রয়োজন আছে। সেভাবে যদি থাকতে পারিস থাক, আদারওয়াইজ ইউ ফাকিং মে লিভ। সিঁড়ির ওপরে রিক কায়নাথ দাঁড়িয়েছিল। ইথান ঘুরে ওপরে উঠতে উঠতে বলে, রিক, হোয়াট ইজ দিস? নিচের জঙ্গলগুলো পরিষ্কার করনি কেন? নিচের দিকে তাকিয়ে রিক নিজেই বিব্রত হয়ে গেল। সবাই ওর দিকেই তাকিয়ে আছে। পর্ব 10। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গপুরী যেন এই নরওয়ে। স্বপ্নের মতোই সুন্দর, ছবির মতোই অঙ্কিত তার প্রতিটি রূপরেখা। পাহাড়, পথ, বাড়িঘর সবকিছু বরফের নিচে আচ্ছাদিত। শীতের পরিবেশে দারুণ আমেজ। বিশালদেহী লোকগুলো উষ্ণ পোশাকে আবৃত। রাত্রির গগনে ছুটে চলে মহাজাগতিক দৈবকরের উন্মাদনা। তারই নিচে আলিশান একটি বাড়ি, চারপাশে উঁচু দেওয়াল, তুষারে ঢাকা পড়েছে কোর্টইয়ার্ড। বাহিরে কনকনে ঠান্ডা হলেও বাড়ির ভিতরে যথেষ্ট উষ্ণতার বিচরণ। দরজায় গার্ড পাহারা দিতে ততস্থ। গাফিলতির কিঞ্চিত অবকাশও যেন নেই। ভিতর থেকে নারীকণ্ঠের যুক্তি ভেসে আসছে, বাট ওয়াই? আমি কেন যেতে পারবো না?
ছোটবেলা থেকে তুমি আমার সব উইশ পূরণ করেছ, তাহলে আজ কেন নয়? ডাইনিং টেবিলে বসে থাকা ভদ্রলোকের নাম স্টিভ অ্যালিস্টেয়ার। ফর্সা চেহারা, মাথার চুলে পাক ধরলেও যথেষ্ট তাগড়া দেহ। লম্বা চড়া এই লোকটা নাইট স্পট ইস্কাল্ড হ্যাভেনের ওনার এবং এলিনার বাবা। তিনি মেয়ের প্রশ্নের জবাব দিলেন না, উল্টে তীক্ষ্ণ স্বরে যুক্তি উপস্থাপন করলেন। তুমি ইথানের জন্য এতটা পাগল হয়েছ, অথচ তুমি নিজেও জানো সে কত ডেঞ্জারাস একটা পার্সন। আমাদের নাইট স্পটে বিদেশি ক্লায়েন্টদের যে মানুষের মাংস খাওয়ানো হয় সেটা কোথায় থেকে আসে? অধিকাংশ সময়ে ইথান ব্যবস্থা করে দেয়। এরপরও তুমি ওকে পছন্দ করবে সেটা আমি মেনে নিতে পারবো না। ভদ্রলোক গ্লাসে বিয়ার ঢালতে লাগলেন। এলিনা বাবার ঠিক পিছনেই দাঁড়ানো, চোখে মুখে শূন্যতা, যেন এক বিধ্বস্তের সূচনা। ওর মা নেই, জন্মের সময়ই মারা গেছেন তিনি। ছোটবেলা থেকেই স্টিভ সবটা দিয়েছেন মেয়েকে, কিন্তু এই আবদারটা তার পক্ষে পূরণ করা সম্ভব নয়। এলিনা নরম স্বরে বলল, আমি শুধু একটাবার উনার সঙ্গে দেখা করতে চাই। মাত্র 2 দিনেই তো ব্যাপার, অনলি 2 ডেজ। আমি আবারও ফিরে আসব। স্টিভ গ্লাসে চুমুক দিলেন, তারপর বললেন, আমি অলরেডি তোমার এনগেজমেন্ট ঠিক করে ফেলেছি, আর তুমি কোথাও যাচ্ছ না। তার কণ্ঠে নিরেট স্বার্থপরতা। এলিনা চমকায় না। এনগেজমেন্টের ব্যাপারে সে আগে থেকেই জানে। সন্ধ্যার দিকে স্টিভ ফোনে এই বিষয়েই কথা বলছিলেন। এলিনা শুনে ফেলেছে, তবুও কেন জানি বুকের ভিতর ভারী হয়ে এলো। চোখ দুটো ভরে উঠল তীব্র অভিমানে। অসহায় কণ্ঠে বলল সে, তুমিও তো মাকে ভালোবাসতে। মায়ের মৃত্যুর পর এতগুলো বছর একা কাটিয়ে দিলে। আমি তো সেই তোমারই মেয়ে। আমি কি কাউকে এই রকম ভালোবাসতে পারি না? মেয়েটার কান্নাদীর্ণ কণ্ঠস্বর যেন হাহাকার করে উঠল। স্টিভ মানুষ হিসেবে নিকৃষ্ট হতে পারেন, তবে বাবা হিসেবে সবসময়ই বেস্ট ছিলেন মেয়ের কাছে। এলিনার বিশ্বাস আজও বাবা ওকে নিরাশ করবে না। কিন্তু ভদ্রলোকের হৃদয় নরম হল না। হয়তো ইচ্ছে করেই আজ ঝিনুকের মতো কঠিন খোলসে আবৃত করলেন নিজেকে। রুক্ষ স্বরে বললেন, তুমি যাই বলো, যেই যুক্তিই দাও, তোমার কোথাও যাওয়া হবে না। ইথান ইজ নট রাইট পারসন ফর ইউ। এলিনার আখিজোড়া ভিজে উঠল। বুকের ভিতর খামচে ধরল কিছু একটা। যতই যুবতী সংযমী হক, সেও তো একটা মেয়ে। প্রিয় মানুষটার বিচ্ছেদে কি ওর হৃদয় পড়ে না? মেয়েটা নিজেকে সামলে নিল। চোখের পানি মুছতে মুছতে মাথা ঝাঁকিয়ে বলল, অল রাইট, আই নো ইউ আর দ্য বেস্ট ফাদার। মেবি আই কুডেন্ট বিকাম দ্য ডটার ইউ ডিজার্ভড। কিন্তু বাবা, আমি ওনাকে মন থেকে পছন্দ করি। আই লাভ হিম ডিপলি। তোমার মতোই গভীরভাবে ভালোবাসি ওনাকে। চোখ ঝাপসা হয়ে উঠল আবারও। এলিনা আর অপেক্ষা করল না। 2 হাতে অশ্রুসৃক্ত চোখ দুটো মুছতে মুছতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। স্টিভ অ্যালিস্টেয়ার ফাঁকা গ্লাসের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। তার নিজের জীবনের গ্যারেন্টি নেই। যে কোনো সময় যে কোনো দিক থেকে মৃত্যু ধেয়ে আসতে পারে। তিনি কি চান না মা মরা মেয়েটার সুন্দর একটা সংসার হোক? ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বিষণ্ণ নয়নে একবার তাকালেন এলিনার ঘরের দিকে। দরজা ভিতর থেকে বন্ধ। মেয়েটা হয়তো ভিতরে কান্না করছে। এলিনাকে দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু ও খুবই নরম হৃদয়ের মেয়ে। তবে নরম সত্তাটা সকলের সামনে উন্মুক্ত করতে বড্ড নারাজ। জোরে একটা নিঃশ্বাস ফেলে স্টিভ অ্যালিস্টেয়ার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পরন্ত সন্ধ্যা। সূর্য অস্ত গিয়েছে অল্প কিছুক্ষণ হবে। দিগন্ত যেন রঙিন আবিরে স্নান করেছে। পাখিরা উড়াল দিয়েছে নীরের পানে। লোকজন ব্যস্ত করে তুলেছে রাস্তাঘাট, জনপদ। জমিদার বাড়ির আঙিনা যেন আজ মুখরিত সকলের আনন্দ উল্লাসে। মেহু আপু ফিরে এসেছে এই খুশিতে। নরিন, মায়া, মাইশা, নোশের, তোহা সবাই আনন্দে আত্মহারা। সেই বিকেল থেকে কানামাছি খেলছে ওরা। এখনও ওদের খেলা শেষ হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়ে যাবে। তাকবীর বাড়িতে নেই। ফিরে এসেই সবাইকে ধমকে ধমকে বই নিয়ে বসাবে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তারপর আজ সারাদিন কাঠ ফাটা রোদ, আর এখন ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কিন্তু ওদের যেদিকে কোনো হুঁশই নেই। ঘেমে নেই একাকার, তবুও দৌড়ে একজন আরেকজনের ঘাড়ের উপর গিয়ে পড়ছে। তোহা চোর হয়েছিল। মেয়েটা লাস্ট 1 ঘন্টা চেষ্টা করেও কাউকে ধরতে পারেনি। অবশেষে অনুকেই ধরে ফেলল। শর্ত অনুযায়ী এবার অনুর চোর হবার পালা। মায়া শক্ত করে ওর চোখ দুটো বেঁধে দেয়। মাইশা সামনে আঙুল ধরে জিজ্ঞেস করে, বলো তো কয়টা আঙুল? অনু আমতা আমতা করে বলে, মানে 2টা। সঙ্গে সঙ্গে সবাই হুই হুই করে ওঠে। বেশ কয়েকবার পাক খাইয়ে অনুকে ছেড়ে দেওয়া হয়। সবাই আবারও নতুন দফায় ছোটাছুটি শুরু করে।
ওদের এই উদ্যম, এই শক্তি যেন শেষ হবার নয়। অনু ধবধবে সাদা রঙের গাউন পরেছে, ঘাড়ের পিছনে ফিতা, ঘামাক্ত চেহারা, বাঁধা চোখ নিয়ে এদিক ওদিক হাতড়াতে লাগল। নৌরিন সাদ করে শাড়ি পরেছিল আজ, আঁচল কোমরে গোজা, খোপা এলোমেলো হয়ে কোনো মতে আটকে আছে মাথায়। অথচ ওরা কেউই খেয়াল করল না ছাদের উপর থেকে একজোড়া দৃষ্টি নির্দিষ্ট একজনের উপর স্থির হয়েছে। ইথান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে, হাতে অর্ধেক শেষ হওয়া বিয়ারের বোতল, শার্টের হাতা কনুই পর্যন্ত জড়ানো। অ্যাডজাস্টেবল বেল্টের জন্য কোমর সরু দেখা যায়, জাগুয়ারের ট্যাটুটা অংশবিশেষ দেখা যায়। সহসা পিছনে কারো উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ায়। রিক মাথা নিচু করে বাধ্য সেনার মতো দাঁড়িয়ে আছে। ইথান আবারও ঘুরে দাঁড়ালো, বিয়ারের বোতলে আরেকটা চুমুক দিয়ে বলল, তুমি এখানে কেন? তোমাকে তো রেস্ট নিতে বলেছিলাম। কণ্ঠস্বরটা বেশ গম্ভীর শোনাল। রিক বিনম্র গলায় বলল, সব ব্যবস্থা করা শেষ স্যার, আপনি যে কোনো সময় মিটিং অ্যাটেন্ড করতে পারবেন। ইথান বিরক্ত হল, রাগের আঁচটা বুঝি আজ বিয়ারের বোতলের উপরই পড়ল। রিকের দিকে না তাকিয়েই বলল, ঠিক আছে, গো নাও, আই ওয়ান্ট টু বি অ্যালোন। আর কিছু বলার প্রয়োজন হল না। রিক চুপচাপ নিচে নেমে আসে। সে ঠান্ডা দেশের মানুষ, বাংলাদেশের মতো পরিবেশে প্রথম এসেছে, সুতরাং প্রথম দিন থেকেই শারীরিক অবস্থা খারাপের দিকে। শুধু ওর একার নয়, গার্ডের মধ্যেও কয়েকজনের একই অবস্থা। কয়েকদিন সময় লাগবে ঠিক হতে। ইথান সবাইকে রেস্ট নিতে বলেছে। তাকবীরের আগমন পর্যন্ত বাহিরে কানামাছি চলল, তারপর পড়াশোনা। পড়তে বসে ওদের খোঁচাখুচি বন্ধ হয় না। নরিন অবশ্য অনুর বিষয়ে সবকিছুই জানে, তাই পড়ার ফাঁকে ফাঁকে খোঁচা দিচ্ছে, ফিসফিস করে বলছে, আফনান ভাই তোমাকে অনেক খুঁজেছে আপু, আজকেও আমাকে ধরেছিল। অনু বিস্ময়ে বিমূঢ় হয়ে গেছে, গোল গোল চোখে জিজ্ঞেস করে, তারপর? আমি বলেছি বাড়িতে কিছু সমস্যা হয়েছে, কাল থেকে তুমি নিয়মিত ক্লাস করবে। দুজনের ফিসফিসানির মধ্যে মায়া আবার তোহাকে খোঁজা দেয়। তোহা ব্যথায় কোকিয়ে উঠতেই তাকবীরের বাজখাই কণ্ঠ ভেসে আসে, বেদ কি নিয়ে আসা লাগবে? তোহা কাঁচুমাচু মুখে বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। তাকবীরের ধৈর্য ম্লান হয়। আজ সকাল থেকেই মাথা গরম হয়ে আছে ওর, তার ওপর নৌরিন হতচ্ছাড়িটা আজ আবার আদিক্ষেতা করে শাড়ি মরেছে। এগুলো কি মেনে নেওয়া যায়? বসিয়ে দিল এক মোক্ষম ধমক, একদম চুপ, দুদিন ধরে দেখছি পিঠে পাখা গজিয়েছে সবার। রাম ধমক খেয়ে নৌরিন অনুর ফিসফিসানি 1400 মাইল দূরে পালিয়ে গেছে। তাকবীর ভাইকে এমনিতেই বড়রা সবাই পছন্দ করে, সে যদি কারো নামে নালিশ ঠুকে দেয় তাহলে একেবারে খবর হয়ে যাবে। তাছাড়া সে নিজেও কম রাগী না, একবার বেত মেরে নওশেরের হাত ফাটিয়ে ফেলেছিল। অনুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এভাবে আর সে গৃহবন্দী হয়ে থাকবে না। আগামীকাল সে যে করেই হোক ইউনিভার্সিটি যাবে। ইথান বারণ করলেও শুনবে না, বাবা মা কারো বারণই সে শুনবে না। ঘড়িতে রাত 12টা, সবাই মোটামুটি নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এমন সময় তানভীর ওর ঘর থেকে বেরোয়, পরনে ধূসর রঙের পাঞ্জাবি পায়জামা, গায়ের রং তামাটে। 2 মাস ধরে দাড়ি রাখা শুরু করেছে। ললাটে উদ্রেক নিয়ে বাহিরে এসে দাঁড়ায় সে। গোল থালার মতো চাঁদটা ঠিক যেন জমিদার বাড়ির মাথায় জলজল করছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতেই জাভেদ আনসারির মোলায়েম কণ্ঠ ভেসে এলো, আরে ভাইস্তা যে, ওখানে একা একা কি করো? তানভীর ঘুরে দাঁড়ায়, দেখে জাভেদ আনসারি ঠোঁটের কোণে রসের হাড়ি ঝুলিয়ে এদিকেই আসছেন। জাভেদ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তবে তানভীরও কিছু কম নয়। শুধু শুধু কি আর রাজনীতিতে নামছে সে? জাভেদ এগিয়ে আসে, তানভীরের বেশ ঘনিষ্ঠ হয়ে নরম সুরে বলল, তুমি তো আমাকে দেখতেই পারো না, কিন্তু একবার চিন্তা করে দেখো তো, এই এতগুলো বছরে আমার মধ্যে একটাও খারাপ অভ্যেস দেখেছ কিনা? আমি তো আমার মেয়ে আর তোমাদের মধ্যে পার্থক্যই দেখি না। তানভীর আগ্রহ পেল না, এই লোকটার ধূর্তামি সম্পর্কে সে অবগত। কিন্তু আকস্মিক জাভেদ আনসারি বলে উঠল, মেহুকে রউফ মির্জার ছেলের কাছে পৌঁছনোর একটা ভালো উপায় আছে কিন্তু। কণ্ঠস্বর সন্দিগ্ধ। তানভীর সরু চোখে তাকায়, ভ্রুজোড়া কুঁচকে এসেছে ওর।